ডেঙ্গু থেকে আমাদের যেন মুক্তি নেই। চলতি বছরেই আজ তথা 23 সেপ্টেম্বর পর্যন্ত 24,000 মানুষ আক্রান্ত হয়েছেন, প্রাণ হারিয়েছেন 131 জন। এক এক দিনেই 6 জন পর্যন্ত প্রাণ হারাচ্ছেন। প্রাণঘাতী ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্তির লক্ষ্যে কত শত হাজার আয়োজন হয়েছে তার কোনো হিসেব নেই। তেমনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কতটুকু আমলে নিয়েছেন সে কথা। তবুও অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকাতে আজ আমরা আবারও কথা বলবো। এখন প্রকাশের আজকের আলোচনার বিষয় নিরন্তর অবহেলা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তিনজন অতিথি, আরও একজন যুক্ত হবেন। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর কবিরুল বাশার, কীটতত্ত্ববিদ ও গবেষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক AHM নাজমুল হোসেন, মেডিসিন বিশেষজ্ঞ ও সোসাইটি অব মেডিসিনের সাবেক প্রেসিডেন্ট। এবং আরও আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জোবাইদুর রহমান, সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এছাড়াও সরাসরি আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন চট্টগ্রাম থেকে ডাক্তার ASM জাহেদ হোসেন, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের সবাইকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি শুরুতেই কবিরুল বাশার আপনার কাছে জানতে চাইব যে গত বছর ছিল স্মরণকালের ভয়াবহ পরিস্থিতি, সর্বোচ্চ আক্রান্ত, সর্বোচ্চ মৃত্যু। সেই তুলনায় এবছর আমরা পরিস্থিতি একটু ভালো দেখছি। এখানে কি আসলে আমাদের স্বস্তির কোনো বিষয় আছে কি? ভালো দেখছি ব্যাপারটা এভাবে বলা যাবে না, কারণ আপনি শুরুতেই বলছিলেন যে আমরা প্রতিদিন, যেমন গতকাল একদিনে 6 জন মানুষ মারা গেছে। এই বিষয়টি আসলে ভালো দেখবার কোনো সুযোগ নেই। এখন ভালোর কিন্তু বিভিন্ন রকম ডেফিনেশন আছে। আসলে ভালো মানে কতটুকু ভালো? যখন গতকাল একদিনে আক্রান্ত হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 1000। এছাড়াও প্রচুর মানুষ বিভিন্ন জায়গায় বাড়িতে থেকে ছোট বড় ক্লিনিকেও চিকিৎসা নিয়েছে, টেস্ট করেছে। যেই হিসাবটা কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমে আসছে না। যে সংখ্যাটি আপনি বলছেন সে সংখ্যাটির চাইতে প্রকৃত সংখ্যা প্রায় 10 গুণ। 10 গুণ। এখন ভালো, আমাদের দেশে আমরা খারাপ থেকেও অনেক সময় ভালো বলি। আমাকে আপনি যদি জিজ্ঞেস করেন কেমন আছেন, আমি কিন্তু বলি ভালোই আছে। এখন সিঙ্গাপুরের একটি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এইসব দেশগুলোতে ডেঙ্গুতে যদি একদিনে একজন মানুষ মারা যায় তা হইচই পড়ে যাবে। তারা কিন্তু বলবে আমরা খুবই খারাপ অবস্থায় আছি। কিন্তু আমরা 6 জন একদিনে মারা যাওয়ার পর আমরা বলছি যে আমরা কি কিছুটা ভালো আছি কিনা। তবে একটি কথা, যদি আমি গত বছরের তুলনায় বলি তাহলে গত বছরের তুলনায় কিছুটা ভালো আছি। কিন্তু গত বছরের তুলনায় ভালো আছি কেন, কিভাবে থাকলাম? ডেঙ্গু কিন্তু আপনি জানেন একটা ওয়েবে চলে, এরকম ঢেউ। নদীতে যেমন ঢেউ হয় এরকম একটি ঢেউয়ে চলে। এক বছর একটু বেশি, আরেক বছর একটু কম। এই যখন কম হলো, পরের বছর বা এর পরের বছর আবার কিন্তু বেশি হবে, কারণ ঢেউটি এভাবে চলবে। এইটা দেখে স্বস্তি পাওয়ার কোনো কারণ নাই যে আগামী বছর এই ঢেউটি আবার বড় আকারে আমাদের দেশে আসবে না। বা এই মাসে আপনি এখন পর্যন্ত মানে 25,000 আক্রান্ত হয়ে গেছে সরকারি হিসাব মতে, হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা, এবং সামনের দিনগুলোতে সে কিন্তু আরও বাড়বে। সেজন্য স্বস্তির ঢেকুর তুলে এই মুহূর্তে আমাদেরকে বসে থাকলে চলবে না। আপনাকে ধন্যবাদ। অধ্যাপক নাজমুল হাসান, আপনার কাছে জানবো যে পরিসংখ্যান বলছে যে এখন পর্যন্ত চলতি বছরে পুরুষ আক্রান্ত হয়েছে 62%, নারী 37%। কিন্তু মৃত্যুর হারের দিক থেকে আমরা আবার দেখছি যে কম আক্রান্ত হয়ে নারীর মৃত্যুর শতাংশ 54 এবং পুরুষের 45%। এই কারণটিকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? প্রত্যেকটা অসুখের কিছু পিকুলিয়ারিটি থাকে। তো উনি বলতেছিলেন, আপনিও বলছেন যে গত বছরের তুলনায় আমরা একটু হয়তো কম দেখতেছি। আমার কাছে মনে হয় ওই প্রসঙ্গটা আগে যদি একটু চিন্তা করি যে এখনও কিন্তু অনেক সময়, আমার তো মনে হয় আমরা বোধহয় হয়তো বা মাঝামাঝিও আসছি কিনা যাই না। কেন মাত্র যে বৃষ্টিটা শেষ হলো, এরপরে যে এই সামনে যে রোদ আসবে, এই সময় আবার বৃষ্টি হবে, এইটা হয়তো আরও কন্টিনিউ করতে পারে। 2000 সালে যখন প্রথম ডেঙ্গু হয় তখন কিন্তু তারপরে কয়েক বছর পর্যন্ত আমরা বলতাম যে ডেঙ্গুটা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত থাকে, শীত আসলে সাধারণত ডেঙ্গুটা আর থাকতো না। তো কিন্তু এখন আমরা কিন্তু এই জানুয়ারি থেকে, এই বছর যেমন জানুয়ারি থেকে আমরা বলতেছি, গত বছরটাই কন্টিনিউ করছে জানুয়ারি ফেব্রুয়ারিতে এসে। এই জন্য ডেঙ্গুটা আমরা বলে থাকি যে এটা একটা সিভিয়ার পর্যায়ে চলে যাচ্ছে, যখন
আগে প্রথম বছর কিন্তু ঢাকা শহর, চিটাং, রাজশাহী, সিটি আরবান এটার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন কিন্তু গ্রামেও ছড়িয়ে গেছে। যখন এটা সারা বছর চলে এবং গ্রামেও চলে গেছে, তখন বুঝতে হবে যে এটা একটা সারা দেশের একটা প্রকোপটা একটা সিভিয়ার পর্যায়ে চলে গেছে। তো এটা হলো আমার মনে হয় ডেঙ্গুটার সামনে আরো কয়েক মাস কন্টিনিউ করবে, হয়তো বা এটা ডিসেম্বরে যে সামনের বছরও মার্চ করে যেতে পারে। কিন্তু স্যার এই যে মৃত্যুর ক্ষেত্রে নারী পুরুষের কোনো আলাদা কোনো বিষয় আছে কিনা? হ্যাঁ, মৃত্যু এটা এফেক্টেড যে ছেলেরা বেশি হয়, এটা হয়তো এক্সপোজডের জন্য বেশি হতেছে, মেয়েরা হয়তো ভিতরে থাকে, এটা সেই কারণেও হতে পারে। এটা একটা অবজারভেশন যে ছেলেরা হয়তো একটু বেশি এফেক্টেড হইতেছে, মেয়েরা একটু বেশি, সংখ্যার দিক থেকেও একটু পার্থক্য আছে, কিন্তু অন্য কোনো খুব বেশি কারণে এটাতে আমরা এখন পর্যন্ত খেয়াল করি নাই। ধন্যবাদ। আমি জোবাইদুর রহমান আপনার কাছে জানবো যে আপনি অনেক বছর কাজ করেছেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে। আমরা তো আসলে ব্যর্থতার ভার দিতে চাই সবসময় কর্তৃপক্ষকে, এরকম অনেক ভার আপনি বহন করেই আসলে আসছেন, তারপরে তো অবসরে গেছেন। আপনার কাছে কি মনে হয়েছে যে সিটি কর্পোরেশন কেন ব্যর্থ হয়, বা আমরা যে বলছি ব্যর্থ, এই কথাটা আসলে সত্য কিনা, মানে এই কারণগুলো আপনার কাছে চ্যালেঞ্জগুলো কি মনে হয়েছে এতদিনে? আসলে আপনারা যে টপিকটা করেছেন যে এখানে অবহেলা, আমার কিন্তু এখানে একটু রিজার্ভেশন রয়েছে। আসলে অবহেলা কিন্তু নাই, যার যার স্থান থেকে প্রত্যেকেই চেষ্টা করছে। যেরকম আমি যদি বলি যে আপনার যে শহরবাসী যারা আছেন তাদেরকে যদি আমরা একটা পক্ষ ধরি, সিটি কর্পোরেশন বা যারা এই ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছেন তারাও যদি একটা পক্ষ আমরা ধরি, তাহলে কিন্তু আপনার প্রত্যেকেই যেরকম নগরবাসীরা চান, যেরকম তারা সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান, অপরপক্ষে সিটি কর্পোরেশনও চায় কিন্তু যে তাদের নাগরিক বৃন্দ সুস্থ থাকুক, ভালো থাকুক। অর্থাৎ প্রত্যেকেই যার যার এন্ডে কিন্তু চেষ্টা করে। হয়তোবা সেই চেষ্টায় কোথাও কোনো ত্রুটি রয়েছে, সেটা তো অবশ্যই, না হলে কেন আমার মৃত্যুই হবে, কেন বা এত মানুষ ডেঙ্গিতে আক্রান্তই হবে। আর আরেকটা জিনিস যেটা কাজে আমি মনে করি যে এক্ষেত্রে আমাদের কিন্তু অবহেলা আসলে কারো নাই, অবহেলা নাই, তবে সচেতনতার অভাব তো অবশ্যই রয়েছে। আমি মনে করি যে নাগরিকদের আসলে যে পরিমাণ সচেতন হওয়া দরকার ছিল, তাদের নিজেদের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কারণ আমরা জানি প্রত্যেকেই যে এডিস মশা এটা একটা ডোমেস্টিক মসকিটো এবং বাড়িতে ব্রিডিং হয়, বাড়িতে কামড়ায়, বাড়িতেই মানুষ আক্রান্ত হচ্ছে, এবং যার জন্য আপনার দেখা যায় যে আসলে ব্যর্থতার দায়ভার আসলে সিটি কর্পোরেশন নিতে পারে না, মানে সেটি আসলে ব্যর্থতা আমরা না বলে আমরা বলবো যে প্রচেষ্টা সবারই আছে। শতভাগ কিন্তু আমরা কোনো একটা সেক্টরে সফল হয়েছি একদম শতভাগ, এরকম কিন্তু আমাদের নজির বাংলাদেশে খুবই কমই রয়েছে। তবে আমাদের যেটা সিটি কর্পোরেশনের যে সেটআপগুলো রয়েছে তারা কিন্তু নিরন্তর কাজ করে যাচ্ছে। প্রফেসর কবিরুল বাশার উনি কিন্তু সিটি কর্পোরেশনের মেয়রের একজন অ্যাডভাইজার হিসেবে উনি কাজ করছেন, এবং আমরা সব সময় একসাথে কাজ করেছি, এবং ওনাদের পরামর্শ নিয়ে আমরা যখন যত আমাদের লার্ভিসাইড বলেন, অ্যাডাল্টিসাইড বলে, এগুলোতে যত আধুনিকতম প্রযুক্তি যেগুলো ব্যবহার করা যায় সেগুলো কিন্তু প্রয়োগ করার চেষ্টাও করা হয়েছে বাংলাদেশে। চট্টগ্রামে আমাদের সঙ্গে আছেন ASM জাহিদ হোসেন। আপনার কাছে জানবো যে এবার আমরা দেখলাম যে চট্টগ্রামের পরিস্থিতি ক্রমাগত খারাপ হচ্ছে। দক্ষিণ সিটি কর্পোরেশন সর্বোচ্চ যে আক্রান্তের জায়গা, এবং চট্টগ্রামে আক্রান্তের একেবারে কাছাকাছি, হয়তো 100-200 কম বেশি হবে। হঠাৎ করে চট্টগ্রামে আক্রান্তের হার কেন এত বেশি? আপনার পর্যবেক্ষণ আসলে কি রকম? হ্যাঁ, ধন্যবাদ। আসলে এইটা যে সিজন, যে আগে স্যাররা এতক্ষণ যে কথাটা বললেন যে ডেঙ্গির যেই আউটব্রেকটা এই সময়তে বেশি হয়, এপ্রিল থেকে সেপ্টেম্বর, অক্টোবর, এবং এই যে একটা বৃষ্টি হয়ে গেল, বৃষ্টির পরে এই ধরনের একটা হিউমিড ওয়েদার, এটাতে কিন্তু ডেঙ্গুর হ্যাচিংটা অনেক বেশি হয়, ডেঙ্গুর স্প্রেডিংটা অনেক বেশি হয়। এই জন্য আমার অবজারভেশন হচ্ছে, বা আমাদের যারা আমরা চিরাঙ্গে কাজ করছি, আমাদের অবজারভেশন হচ্ছে যে ডেঙ্গুর ব্রিডিংটা অনেক বেশি হয়েছে, হ্যাচিংটা অনেক বেশি হচ্ছে, এবং এই কারণে ইনসিডেন্সটা বাড়তেছে। তদুপরি এই সময়ের মধ্যে অনেকগুলো শ্যালো জায়গায় পানি জমাট বাঁধা আছে,
আমরা চিটাগাংয়ের আশেপাশে দেখলাম, এবং চিটাগাংয়ের অনেক জায়গায় জলাবদ্ধতা আছে, এবং আমরা জানি ডেঙ্গু এই স্বল্প বা শ্যালো যে এই পানি এখানে জমাট বাঁধে, ওখানে খুব অল্প সময়ের মধ্যেই এগুলো ব্রিডিং হয়। তারপর এখানে অনেকগুলো আমাদের এই যে এই শহরের আশেপাশে অনেকগুলো আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আছে, এবং ওগুলোর আশেপাশেও কিন্তু সেই বৃষ্টির পানিগুলো জমতেছে না। কিন্তু আমি যে কমন কারণগুলো আপনি বলছেন ঢাকা বা চট্টগ্রামের ক্ষেত্রে একই রকম, কিন্তু এই যে নিয়ন্ত্রণের ক্ষেত্রে কর্তৃপক্ষের তদারকিতে কি কোনো কম বেশি দেখতে পান কিনা, বা এবারের পরিবর্তিত পরিস্থিতিতে 2-3 মাস থেকে পরিস্থিতি একটু অন্যরকম, পালাবদলের ঘটনা ঘটেছে সরকারের, সেখানে আসলে কোনো ধরনের ঘাটতি হলো কিনা কাজের ক্ষেত্রে, আপনার কি মনে করেন আপনি? এটি একদম ঘাটতি না হলেও একদম এটার ইম্প্যাক্ট পড়েনি সেটা বলা যায় না। কারণ আমরা কারণ সিটি কর্পোরেশন এখন এটা কতটুকু কাভারেজ দিতে পারতেছে অন্যান্য সময়ের মতো, প্লাস আমাদের যে সাধারণ মানুষজন আছে ওনাদের মধ্যেও কিছুটা সচেতনতার অভাব আছে শুরুর দিকে, যদিও এখন বিভিন্ন মাস মিডিয়া এবং আপনারা এটার প্রচারটা এখন বাড়াচ্ছেন এবং ওনারা এটাতে অ্যাওয়ার হচ্ছে আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, এবং আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পরে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন প্রকাশ। কবিরুল বাশার, আপনার কাছে জানতে চাইব যে মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণ দুটি কি আলাদা বিষয় কিনা, বা আলাদা করে নিয়ন্ত্রণের কোনো আসলে সুবিধা আছে কিনা, নাকি মশা আমাদেরকে আসলে নিয়ন্ত্রণ করলেই হবে? এটি একটু ব্যাখ্যা দিয়ে যদি বলেন। বাংলাদেশে এখন পর্যন্ত 126 প্রজাতির মশা এখন পর্যন্ত আইডেন্টিফাই হয়েছে, কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে কে, সেটা হচ্ছে এডিস। আর এডিস মশা কারণেই ডেঙ্গু হচ্ছে। ডেঙ্গু, চিকনগুনিয়া এ দুটি রোগ বাংলাদেশে বেশ কমন। আরেকটি মশা সবচেয়ে বেশি, বাংলাদেশের প্রায় 90% যে মশাটা, সেটা হচ্ছে কিউলেক্স। আমি একটি কথা প্রায়ই বলি যে আমাদেরকে ডেঙ্গু নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং মশা নিয়ন্ত্রণ এই দুটোকে আগে আলাদা করে ফেলতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য আলাদা একটি প্রোগ্রাম সারা বছর চালাতে হবে। এখন এই ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য সবচাইতে প্রায়োরিটি যেটা দিতে হবে সেটি হচ্ছে প্রিভেন্টিভ, মানে প্রতিরোধ। মশা হয়ে যাওয়ার পরে না, মশা হওয়ার আগে, যেটাকে আমরা বলি যে সমন্বিত মশক ব্যবস্থাপনা অথবা ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট। মশা যেমন কিউলেক্স মশা 90 ভাগ থাকলেও আপনি জানেন শীতকালে প্রচুর মশা হয়, এখন কিন্তু মশা খুব বেশি নাই, কিন্তু ডেঙ্গু হচ্ছে অনেক। তাহলে এই ডেঙ্গু নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে আগে আলাদা করেন মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা থেকে। ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য একটু ভিন্ন আঙ্গিকে আমাদেরকে যেতে হবে, মশা নিয়ন্ত্রণের মতো করে না। সেটি থেকে আসলে আমাদের জনবলের উপর চাপও কমবে কিনা আপনি কি মনে করেন, যদি আমরা শুধু ডেঙ্গু বা এডিস এই নিয়ন্ত্রণে যদি যাই? না, জনবলের উপরে চাপ অনেকটা কমে যাবে, ব্যাপারটি এরকম নয়। আর আপনি জানেন যে সিটি কর্পোরেশনের যে জনবল আছে, অনেক বেশি জনবল আছে, ব্যাপারটি এরকম নয়। আচ্ছা, এখন জনবলটাকে ভাগ করতে হবে, ভাগ করে যে একটি গ্রুপকে কমপ্লিট ফোকাস দিতে হবে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য। এবং এই ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য যেটি সমন্বিত মশক ব্যবস্থাপনা অথবা ইন্টিগ্রেটেড মসকিটো ম্যানেজমেন্ট অথবা ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট অথবা ইন্টিগ্রেটেড ডেঙ্গি ম্যানেজমেন্টটাকে জোর দিতে হবে। এখানে চারটি বিষয় খুব গুরুত্ব দিতে হবে। একটি হচ্ছে ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট, যেটাকে বলে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট। যেই পাত্রগুলোতে মশা হবে বা বৃষ্টির পানি জমা হলে মশা হতে পারে, সেই ম্যানেজমেন্টটা প্রথম, 1 নাম্বার এডিস মশা নিয়ন্ত্রণের ক্ষেত্রে। কারণ এডিস মশা ছোট বড় বিভিন্ন পাত্রে হয়, যেমন এরকম একটি পাত্র পড়ে আছে, এখানে বৃষ্টি হলো, বৃষ্টি হলেই এডিস মশা হবে। তাহলে বৃষ্টি হওয়ার আগে বা পরে আমাদেরকে এটিকে ক্লিন করতে হবে, দিস ইজ ফার্স্ট। দেন বায়োলজিক্যাল কন্ট্রোল, অন্য জীবকে দিয়ে মশাকে নিয়ন্ত্রণ করার যে পরিকল্পনাগুলো, সেখানে আপনার কপি পোর্টস আছে, আপনার গাপ্পি মাছ আছে, মানে ইকোসিস্টেম ঠিক রাখার যে পদ্ধতিগুলো। আর তৃতীয় হচ্ছে পেস্টিসাইড বা কেমিক্যাল। এখন কেমিক্যালের ক্ষেত্রেও আমাদেরকে কিন্তু লেটেস্ট পেস্টিসাইড যেগুলো আছে, যেগুলো হেলথ হ্যাজার্ড নাই বললেই চলে, এনভায়রনমেন্টাল হ্যাজার্ড নাই, অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে কোনো ক্ষতিগ্রস্ত করবে না, সেরকম বায়োপেস্টিসাইড ব্যবহার করতে হবে।
আর চতুর্থটি হচ্ছে জনগণকে সম্পৃক্ত করা। আমাদের ব্রিগেডিয়ার জেনারেল জুবাইদুর রহমান বলছিলেন জনগণের সচেতনতা, আমি এই কথাটাকে এখন চেঞ্জ করেছি। জনগণ সচেতন, জনগণ জানে যে এডিস মশা কোথায় হয়, কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে, কিন্তু জনগণ সম্পৃক্ত করতে হবে জনগণকে। এখন এই সম্পৃক্ত করার যে কোনো মূল্যেই জনগণকে সম্পৃক্ত করতে হবে। তাহলে এই 4টি কম্পোনেন্টকে যদি আমরা একত্রিত করে ডেঙ্গু নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে সাজাতে পারি এবং চালাতে পারি, তখনই এদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণ হবে, অন্যথায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। জহিদুর রহমান, আপনার কাছে জানবো যে একটি কথা বারবার ঘুরে ফিরে আসে যে ভেক্টর পদ্ধতিতে যে ম্যানেজমেন্টের কথা, বা উনি যে প্রসঙ্গগুলো বলছিলেন যে 4টি পদ্ধতির কথা বা 4টি ভাবে, সেটি আসলে সিটি কর্পোরেশন কতটুকু আমলে নেয়, বা আপনারা আসলে কিভাবে আসলে কাজটি করে আসছেন? স্যার, মানে সেই বিষয়টি বলেন স্যার প্লিজ। আচ্ছা, দেখুন, উনি আমাদের প্রফেসর কবিরুল বাশার যে বলেছেন যে আপনার ডেঙ্গি ম্যানেজমেন্টের জন্য 4টা ধাপের কথা বলেছেন বা 4টা বিভিন্ন পদ্ধতির কথা বলেছেন। তো এনভায়রনমেন্টাল কন্ট্রোল যেই জিনিসটা, এটা কিন্তু মাস অ্যাওয়ারনেসের মাধ্যমে, অর্থাৎ জনগণকে আমরা তাদেরকে সম্পৃক্ত করে, তাদেরকে উদ্বুদ্ধ করে, বিভিন্নভাবে লিফলেট বিতরণ করে, ডেমনস্ট্রেশন দেখিয়ে, টেলিভিশনে প্রচার করে, এই জিনিসগুলো কিন্তু তাদেরকে অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করা হচ্ছে। কিন্তু স্যার, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে ওয়েস্ট ম্যানেজমেন্টের যে বিষয় বা এই যে মাছের প্রতিপালনের বিষয়, এগুলো আসলে খুব বেশি আসলে আমরা দেখতে পাই না। এখানে জনগণের কি রোল? এরপরে আপনি দেখুন, যেটা উনি বলেছেন যে বায়োলজিক্যাল কন্ট্রোলের জন্য যেটা আমার এই গাপ্পি মাছ, আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আমি যখন ছিলাম তখন আমরা প্রত্যেকটা ড্রেনে আমরা শতভাগ নিশ্চিত করেছিলাম যে এগুলোতে গাপ্পি মাছ আমরা ছেড়েছি। ওইগুলো প্রত্যেকটা অঞ্চল ভিত্তিক আলাদা আলাদা তাদেরকে মাছগুলোকে হ্যাচারি আমরা তৈরি করে সেখান থেকে পোনা নিয়ে বিভিন্ন ড্রেনগুলোকে ছাড়া হয়েছে, এবং সেগুলো আমার বিশ্বাস এখনও সবগুলো আপনার ড্রেনেই অলমোস্ট রয়েছে, এবং সেটা ভালো কাজ করে, কারণ এনভায়রনমেন্টে কোনো পলিউশন হচ্ছে না, বায়োলজিক্যালি অটোমেটিক্যালি কন্ট্রোল হচ্ছে। এগুলো করা হলেও পাশাপাশি নিয়ন্ত্রণে আসলে সেরকম কেমিক্যাল কন্ট্রোলও হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা, যেটা প্রফেসর কবিরুল বাশার বলেছেন, যে জনসম্পৃক্ততার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা, জনসচেতনতা অলরেডি তৈরি হয়েছে, মানুষ জানে, কিন্তু তারা কর্মক্ষেত্রে বা কথা বলেই কি আসলে দায় এড়ানো যায়? না, সেটা দায় এড়ানোর এখানে বিষয় না। জিনিসটা হলো প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে। আমরা সিটি কর্পোরেশন, তারা কিন্তু নিরন্তর কাজ করছে, এবং আজকেও আমি খবর নিয়েছি তাদের যে বিশেষ মশক বিরোধী যে অভিযান, সেটা পরিচালনা করছে। স্যার, আমি এই অভিযানের প্রসঙ্গে স্যার আপনাকে আমি বলি যে আমরা যখনই দেখি যে একসাথে 6 জন মারা যাচ্ছে, 7 জন মারা যাচ্ছে, ওই সময় এটা তোড়জোড় শুরু হয়। যেমন উপদেষ্টা দেখবেন কালকে যাবেন, অলরেডি ঘোষণা দিয়েছেন। তারপরে এই যে ব্যানার নিয়ে যে সচেতনতা বা মানুষের কাছে যাওয়া, আসলে এই মানে ডেঙ্গুর ব্যাপারটিতে আসলে আরো আগে সচেতন হবার ব্যাপার। আসলে দেখুন, আপনার সিটি কর্পোরেশনগুলো যে কাজ করে, সেটা কিন্তু সারা বছর ধরেই কাজ করে, 365 ডেজ, মানে 365 দিনই তারা কাজ করছে। এমন না যে আপনার ডেঙ্গু সে বলা হয় যে মার্চ এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত এই সময়টায় শুধু কাজ করে, তা কিন্তু না, সারা বছর ধরেই কাজ করে। কিন্তু একটু তাদের ইয়েটা থাকে যে মূল অ্যাটেনশন যেরকম এখন এডিস মশা কন্ট্রোলের দিকে, আবার হয়তো নভেম্বর ডিসেম্বর থেকে তখন কিউলেক্স মশা কন্ট্রোলের দিকে তাদের মূল ফোকাসটা থাকবে। কিন্তু সারা বছর ধরে কিন্তু কাজগুলো চলতে থাকে। তবে যেটা অলরেডি আলোচনায় এসেছে, একটা জিনিস হলো যে আগে দেখা গেছিল যে প্রথম যখন ডেঙ্গি এই দেশে এসেছিল, তখন এটাকে বলা হয়েছিল ঢাকা ফিভার। তারপরে আস্তে আস্তে সারা দেশে ছড়িয়ে গেছে। এবং আরেকটা জিনিস কি, যে আপনার ডেঙ্গির এখন কিন্তু কোনো সিজন নাই যে মার্চ থেকে আপনার অক্টোবর পর্যন্ত হবে, সারা বছর চলছে আর কি। আমি আপনার কাছে আসবো, আমি স্যারের কাছে একটু জানতে চাই যে রোগীদের মধ্যে সচেতনতা বেড়েছে, প্রত্যন্ত অঞ্চল থেকে বা অন্য জেলা থেকে ঢাকায় আসার প্রবণতা কিছুটা কমেছে, চিকিৎসকরা বলছেন, কিন্তু তারপরেও কিছু মানুষ স্ব-উদ্যোগে মনে করেন যে ঢাকাতে গেলেই হয়তো আমার সেবাটি ভালোভাবে নিশ্চিত হবে, এবং এই যে তারা চলে আসেন এবং এই আসার পথের যে ভুলগুলো করেন, যে কারণে আসলে রোগীরা প্রাণহানির শিকার হয়, সেই কারণগুলো কি কি স্যার? হ্যাঁ, আপনার প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মৃত্যু যদি আমরা কমাতে চাই, আমি এক সময় খুব সম্ভবত
17, 18, 19 সময়ে, ওই সময় পাবলিক আমাদের IDCR ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ওখানে আমি প্রফেসর রিদওয়ানুর রহমান মারা গেছেন এবং আরেকজন সহ আমরা এই ডেঙ্গু 3টা বছর যেসব পেশেন্ট মারা গেছে ওই সব পেশেন্টগুলো ডেথ অ্যানালাইসিস করার চেষ্টা করেছেন। কিন্তু স্যার আমি এই ডেথ অ্যানালিসিসের প্রসঙ্গে একটু বলি যে ডেথ অ্যানালিসিস কি আসলে খুব ভালোভাবে কি হয় স্যার? আমরা কি জানতে পারি কোন কারণে মারা যাচ্ছে? জানতে পারি না ঠিক একদম যদি বলি না, তা কিন্তু কিছু বোঝা সম্ভব। কিন্তু আমরা ফাইলগুলো তারা যে এটা নিয়ে স্যার যেভাবে আলোচনা হওয়ার কথা বা যত প্রকাশ্যে আসার কথা আমরা তুলনামূলকভাবে কম দেখি স্যার। জি অবশ্যই। আমার একটা পেশেন্টের সম্বন্ধে একটা ফাইলে মনে আছে, সেই পেশেন্টটা সাতক্ষীরার একটা উপজেলা থেকে সে খুলনা মেডিকেল, যেহেতু আমি একসময় খুলনা ছিলাম, ওখান থেকে সে বারডেমে আসে, বারডেম থেকে সে ঢাকা মেডিকেলে এমার্জেন্সিতে এসে মারা যায়। আমি বলবো যে ডেঙ্গুর পেশেন্ট কোনো রেফার করা যাবে না, যেখানে যখনই বুঝবে যাবে একটা এমার্জেন্সিতে আসলো, সেই পেশেন্টটা যখনই ডাক্তার দেখবে যে পেশেন্টটা শকে আছে, ওইখানে ম্যানেজ করতে হবে। ওই পেশেন্ট কোনো শিফট করা যাবে না, রেফার করা যাবে না। ওখান থেকে তাকে ইনডোরে হয়তো রিসাসিটেট করে পাঠাতে হবে। কারণ ডেঙ্গু যে মারা যায়, এর আপনি ধরেন 70-80% মারা যায় ডেঙ্গু শকে, আর কিছু মারা যেতে পারে। কিন্তু আমি একটি খালি তথ্য আপনার কাছে জানতে চাই, যদি কেউ আসতে চায়, ভুল করে হয়তো আসছেন, তার এর পথের মধ্যে আসলে কোন সতর্কতা দরকার ফ্লুইড ম্যানেজমেন্টের ক্ষেত্রে? সে পথের তো এই সময় যে শকে থাকে তার জন্য তো নিজে সেই সময় সে নিজেও অত বুঝে না, লোকজনও বুঝে না, আসলে ম্যানেজমেন্ট সম্ভব না, আসলে আশাটাই ভুল। আপনি যেটি বলছেন আশাটা ভুল, এটা নিজেও আশা ভুল এবং পেশেন্টকে ডাক্তার রেফার করে থাকে সেটাও তিনি ভুল করছেন আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন প্রকাশ। আমরা আবারও চট্টগ্রামে যাচ্ছি। ডাক্তার জাহেদ, আপনার কাছে জানতে চাই যে এই পরিস্থিতিতে আমাদের হাতে তো আসলে সময় নেই, ক্রমাগতভাবে আসলে রোগীরা প্রাণহানির শিকার হচ্ছে, কি করণীয় আপনি সংক্ষেপে যদি আমাদের বলেন, বিশেষ করে চট্টগ্রামের ক্ষেত্রে? ধন্যবাদ। চট্টগ্রামে যে ম্যানেজমেন্ট আসলে সারা দেশের একই অবস্থা। এখানে ওই যে স্যার একটু আগে যেটা বললেন, আমাদের যেই উপজেলা লেভেলে যেই হেলথ সার্ভিস আছে ওইটাকে স্ট্রেংথেনিং করতে হবে এবং ডেঙ্গুর ম্যানেজমেন্ট লোকালি করার ব্যবস্থা করতে হবে, বিশেষ করে ফ্লুইড ম্যানেজমেন্ট বা শকে যাচ্ছে কিনা। এবং আমরা প্রয়োজন আমাদের ডাক্তার প্লাস আরও হেলথ স্টাফ যারা আছেন, হেলথ পার্সোনাল যারা আছেন, ওনাদেরকে আরও বেশি রিট্রেনিং করা উচিত। বিশেষ করে ডেঙ্গুর এই সময় তাদেরকে একটা শর্ট ট্রেনিং দেওয়া উচিত, গাইডলাইনটাকে তাদেরকে আরও রিভিউ করা উচিত, বারবার ওরিয়েন্টেড করা উচিত। আর এটা হলে আমাদের যে টার্সিয়ারি লেভেলে চাপটা কমবে। যেমন চিরং মেডিকেল কলেজে আমরা অলরেডি একটা ডেঙ্গু ওয়ার্ড খুলেছি, আজকে সকালেও ছিল 50টার বেশি। এবং এগুলো ছাড়াও আমাদের যেই 6টা মেডিসিন ইউনিট আছে 3টা ওয়ার্ডে, ওগুলো তো ডেঙ্গুর আমরা কর্নার করেছি, ওখানেও চাপ। তাহলে এই চাপগুলো আমরা কমাতে পারতাম। আর একটু আগে আমাদের সম্মানিত স্যাররা যেটা বললেন, তারা তাদের রেসিডেন্স থেকে বা রিমোট এরিয়া থেকে যেই ডেঙ্গুগুলো চিরং দিকে আসতেছে, ওই সময়ের মধ্যে অনেক রোগী খারাপ হয়ে যায়। এটা আমি প্রাথমিক ধাপ মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জোবাইদুর রহমান, আপনার কাছে জানবো যে আসলে অনেক ক্ষেত্রে আমরা বাংলাদেশের চিকিৎসার ক্ষেত্রে বা নানা ব্যবস্থাপনায় দেখি যে আমরা বেসরকারিতে চলে যাই। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আপনি দেখবেন যে আমরা 65% পার করে ফেলেছি আর কি, রোগীরা সেখানে আগ্রহী হচ্ছেন। এই ডেঙ্গু নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনি কি কখনো মনে করেন যে সিটি কর্পোরেশনের আপনারা বলছেন যে আপনারা কাজ করছেন, আবার সবসময় সমালোচনা হয় যে কাজ আসলে ঠিকমতো হচ্ছে না, বেসরকারিতে এই নিয়ন্ত্রণের ভার দিলে কি পরিস্থিতি আরেকটু উন্নয়ন হতো? এটা কি মনে হয় আপনার? অবশ্যই হবে না বেসরকারিভাবে, কারণ সরকারের যে বড় একটা প্রতিষ্ঠান, মহিরু একটা প্রতিষ্ঠান, যেটা বেসরকারিভাবে কোনো দিনই সেইভাবে গ্রাসরুট লেভেলে সর্বত্র মিট করা কোনো দিনই সম্ভব হবে না। তবে সিটি কর্পোরেশনে যেটা করছে, সিটি কর্পোরেশনের নিজস্ব, আপনারা জানেন যে ইয়াতে কোভিড ডেডিকেটেড হসপিটাল হিসেবে কাজ করেছে মহাখালীতে, যেটা 1500 বেডের হসপিটাল। এখন
সেটা আবার ডেঙ্গু ডেডিকেটেড হসপিটাল হিসেবে কাজ করছে। এইভাবে সিটি কর্পোরেশন কিন্তু ট্রাই করেছে যে আপনার সব সময় নাগরিকদেরকে হসপিটাল আসলে সমস্যা সমাধানের ক্ষেত্রে খুব ভালো বিষয় আসলে না, কোনোভাবে আমরা বলতে পারি না, কিন্তু এটা একটা টারশিয়ারি লেভেলের সেবা প্রদান করছে। কিন্তু আপনার এর আগে যে প্রাইমারি লেভেল, সেকেন্ডারি লেভেল, যেটা খুবই ভালো হতো যদি আপনার রেফারাল সিস্টেমটাকে প্রপারলি এস্টাবলিশ করা যেত। এবং প্রফেসর নাজমুল যেটা বলেছেন যে আপনার রেফারাল সিস্টেমে না পাঠিয়ে তাদেরকে যদি ম্যানেজমেন্টটা লোকালি করা যেত, তাহলে কিন্তু আমাদেরকে এই মৃত্যুগুলো দেখতে হতো। আরেকটা বিষয় আমি একটু জানতে চাই যে এই যে আমরা কিছুদিন পর দেখি চিরুনি অভিযান, গণমাধ্যমে বারবার বলা হয় যে চিরুনি অভিযান কোনো কাজেরই না, এই কথা বলা হয়, মানে কেন বলে, মানে এটি আসলে ভুল বার্তা ছড়ায় নাকি, আপনি কি মনে করেন? না, এটা অবশ্যই না। কারণ কি, আপনার ঢালাওভাবে কোনো কিছুকে বলা যাবে না যে এটা খুবই খারাপ, আর বলা যাবে না এটা শতভাগ এটা ভালো। কিন্তু আমি একটি বিষয় আপনার কাছে বারবারই জানতে চাইছি, যেহেতু আপনি এখন দায়িত্বে নেই, আর একটু স্বাধীনভাবে হয়তো আপনি বলতেই পারবেন, যে দায়িত্ব পালন করতে গিয়ে কিন্তু আমরা ওই বর্তমান জায়গাতে কাজ করছি, পরে কিন্তু বুঝতে পারি যে আসলে কোনো একটা জায়গায় সমন্বয়ের ঘাটতি, কোনো একটা কারণে কাজটা হচ্ছে না। এরকম কোনো চ্যালেঞ্জ কি আপনি ফেস করেছেন? আসলে দেখুন, আপনার সব কিছু কিন্তু প্রত্যেকেই যার যার লেভেল থেকে কাজ করার সময় কিন্তু তারা চেষ্টা করে যে সেটাকে শতভাগ পারফেক্ট করার জন্য। তার ভেতরে অবশ্যই কিছু তো সমন্বয়ের আপনার কিছু ঘাটতি অবশ্যই আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না, যে কারণ ইমপ্রুভমেন্টের আরো সুযোগ আছে। এরকম কোনো সুনির্দিষ্ট বিষয় আছে কিনা যে সমন্বয়টা হয় না, বা স্বাস্থ্য অধিদপ্তর বা স্থানীয় সরকার মন্ত্রণালয় বা সিটি কর্পোরেশন, এখানে কোনো গ্যাপ হয় কিনা? আসলে না, এখানে গ্যাপ আমরা রাখার কখনো কোনোভাবেই চেষ্টা করা হয় না। কারণ প্রত্যেকটা মিটিংয়ে দেখা যায় যে কোনো একটা অভিযান করার জন্য, অথবা আপনার যে কোনো একটা ডেঙ্গি নিয়ন্ত্রণ অথবা এডিস মশা নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়নের জন্য ইন্টারমিনিস্টারিয়াল আগে একটা মিটিং হয়, এবং সেখানে সবগুলো প্রতিনিধিরা প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে, মানে যেগুলো স্টেক হোল্ডার যে মিনিস্ট্রিগুলো আছে, মানে সবই যদি হয় তাহলে আপনি বলছেন যে জনগণের সম্পৃক্ততাই মূল কারণ, যে কারণে অবশ্যই আমি মনে করি যে এটা যে জনগণকে আমরা সম্পৃক্ত করতে পারছি না, হচ্ছে না আমি বলবো না, আমি বলবো যে পারছি না। এটা সিটি কর্পোরেশন অথবা যে সমস্ত আপনার সেবা দানকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরও অবশ্যই এটা কিছুটা হলেও আপনার এই ক্ষেত্রে ব্যর্থতা অবশ্যই রয়েছে। জনসাধারণও যে সম্পৃক্ত হতে পারছে না, এটা আমি মনে করব যে তাদেরও কিছুটা দায়ভার রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক নাজমুল আহসান। আপনার কাছে জানবো যে আমরা কোভিডের ক্ষেত্রে যেমন দেখি যে যিনি আক্রান্ত হয়ে গেলেন, বেঁচে গেলেন, তিনি সেভ হয়ে থাকলেন, এরকম একটা ব্যাপার আমরা দেখি যে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। এই যে আমরা একবার, দুবার, তিনবার ডেঙ্গুতে আক্রান্ত হই বিভিন্ন সেরোটাইপ দ্বারা, এই একটি ক্যালকুলেশনটা আসলে মানুষ তো খুব ভালোভাবে বুঝে না। এখানে সুবিধা অসুবিধার কোনো বিষয় আছে কিনা? দেখেন, যে ডেঙ্গি যে হয়, এটা আমরা বলি যে এডিস মশাটাকে আমরা ভেক্টরটাকে টার্গেট করি, কিন্তু এটা একটা ভাইরাসজনিত অসুখ। তাহলে মস্কিটোটাই তো ওই ভাইরাসটা ক্যারি করে আরেকটা সুস্থ মানুষে ট্রান্সমিট করে বা ইনজেক্ট করে। তো দেখা গেছে 4টা ডেন ভাইরাস, ডেঙ্গুর 4টা ভাইরাসের স্ট্রেইন এই ডেঙ্গুটা ছড়ায়। তো বিভিন্ন সময় বিভিন্ন দেখা গেছে কোনো সময় ডেঙ্গি ডেন 2, কোথাও ডেন 3 অথবা ডেন 2, 3 দুইটাই চলে। তবে একটা পেশেন্টের যদি একটা ভাইরাস দিয়ে একবার হয়, তাহলে তার মোটামুটি লাইফ লং একটা ইমিউনিটি হয়। কিন্তু আর 4টার আরোতে 3টা থেকে গেল। পরের বার যদি আবার তার 3 নাম্বার হতে পারে, পরের বার আবার হয়তো 1 হতে পারে। আবার এটাও দেখা গেছে হতে তিনি যতবার ঝুঁকিপূর্ণ হচ্ছেন, সেটা একটি বড়, যদি অবশ্যই যদি দেখা গেছে যার একবার হয়েছে একটা স্টেন দিয়ে, পরে যদি আবার আরেকটা স্টেন দিয়ে হয়, তার ক্ষেত্রে কমপ্লিকেশনেরটা আরেকটু প্রকোপটা বেশি হয়। স্যার, আমি একেবারে সংক্ষেপে জানবো, আমাদের সময় শেষের দিকে, যে এই যে 3বার আক্রান্ত হবার খবরও কিন্তু এবার পাওয়া গেছে, চিকিৎসকরা বলছেন, সেক্ষেত্রে জ্বর হলেই কি হাসপাতালে চলে যাওয়া উচিত কোনো চিন্তা ভাবনা না করে? কি মনে করেন? আমি কতগুলো জিনিসে পজিটিভ জিনিসও দেখি, কতগুলো জিনিস আবার চিন্তাও করি। সেটা পজিটিভ জিনিস বলে আমরা যে বলি যে আমাদের দেশের স্বাস্থ্যের যে মৃত্যু নিয়ে আমরা হইচই করি, অনেক দেশে কিন্তু ডেঙ্গুতে মারা 3 to 5%ও হয়। যে আমাদের দেশে এই বছর কেস ফ্যাটালিটি রেট 1.11%, কিন্তু ডেঙ্গুতে বেশি মারা যায় ডেঙ্গু শক নিয়েই। তো আমরা যে চিন্তা করি যে এই পেশেন্টগুলো যে মারা যাচ্ছে, আপনি দেখেন ডেঙ্গু যে আমাদের দেশে একটা বিউটিফুল একটা গাইডলাইন আছে, যে গাইডলাইনটাকে আমরা প্রথম চিন্তা করা যে উইদাউট ওয়ার্নিং সাইন, উইথ ওয়ার্নিং সাইন, একটা সি গ্রুপ হলো সবচেয়ে যে খারাপ।
তো যেই পেশেন্টগুলো, আমি আজকেই আপনার এই প্রোগ্রামের জন্য একটু খবর নিয়েছিলাম যে আজকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে প্রায় 150 রোগী ভর্তি আছে। আমার মনে হয় ঢাকা মেডিকেলে তাহলে 250-300 হবে। জি। তো ফরচুনেটলি যে ওরা ডাক্তাররা বলতেছিল আমাকে যে যেসব পেশেন্টগুলো উইদাউট ওয়ার্নিং সাইন ওরা ভর্তিই করে না, তাহলে যেগুলো উইথ ওয়ার্নিং সাইন সেগুলো ভর্তি করে। এবং যাদের দেখা গেছে যে পেশেন্টের হাইপারটেনশন হয়, শক হয়, ওদেরকে চিকিৎসা করতে হয় বেশি। তা আমরা চিন্তা করি যে কিভাবে মৃত্যু যদি এগুলো এই যে আপনাদের আমি মানে আপনি বলছেন যে গণহারে ভর্তি না করে শুধু যাদের ভর্তি হওয়া দরকার তাদেরকে হাসপাতালে রাখা, এবং তার মধ্যেও ওই যেই পেশেন্টগুলো বেশি খারাপ সেগুলোকে যদি সেগ্রিগেট করে আলাদা রাখা যায় তাদের প্রতি তো দৃষ্টিটা বেশি দিতে পারলে বরঞ্চ সুবিধা। কেন আপনি বলেন যে 150 পেশেন্ট একটা হাসপাতালে যদি থাকে। আমি স্যার আপনার উত্তর পেয়েছি। কবিরুল বাশার আপনার কাছে জানতে চাইবো যে আপনি জানেন যে এই যে একটি নতুন সরকার, অন্তর্বর্তী সরকার, বিগত দিনের একটি সরকার ছিল, বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার এসেছে। আমরা দেখি যে রাজনৈতিক এই যে গণতান্ত্রিক বিষয়ের যে একটি বিউটি, অনেক সময় দেখা যায় যে হয়তো আপনি উপদেষ্টা আছেন সিটি কর্পোরেশনের মেয়রের, তারপরে আসলে যে কাজটি আপনি করতে চাইছেন অনেক ক্ষেত্রে হয়তো পারা যায় না। এটা হয়তো আপনার ক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এমন দেখেছি। আপনি কি মনে করেন যে এখন আরও ভালোভাবে যদি গাইড করা যায় নতুন এই সরকারকে, যতদিনের মধ্যেই যতদিন তারা থাকুক না কেন, যে তারা যদি সর্বোচ্চ সেটি পালন করার চেষ্টা করে পরিস্থিতি পরিবর্তন হতে পারে, এরকম আপনি মনে করেন কিনা সেই উত্তর জানবো। তার আগে আমরা একটি বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ, শেষ বিরতি থেকে ফিরছি কিছুক্ষণ পরেই। দেখছেন এখন প্রকাশ। কবিরুল বাশার, আপনার কাছে প্রশ্ন করেছিলাম যে অন্তর্বর্তী সরকারকে আপনি কিভাবে সহযোগিতা করতে পারেন, কি পরামর্শ দিতে পারেন, একেবারে মোটা দাগে কোন বিষয়গুলো মানলে পরিস্থিতি পরিবর্তন হতেও পারে। আমি একটু এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে ব্রিগেডিয়ার জেনারেল জুবাইদুর রহমানের একটি কথা থেকে আসি, যে আসলে আপনি জিজ্ঞেস করেছিলেন যে আপনার গ্যাপ কোথায় মনে হয়েছে, কোনো চ্যালেঞ্জ ছিল কিনা। এখানে আমরা যদি গ্যাপ অ্যানালাইসিস না করি, আমি একটা কাজ দীর্ঘ সময় করছি কিন্তু দীর্ঘ সময় ধরেই আমরা কিন্তু সফল হতে পারছি না, এই সফল হতে না পারার কারণগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যতদিন পর্যন্ত আমরা এইটা আইডেন্টিফাই করতে না পারবো, প্রবলেম যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি, তাহলে তো সলিউশন বের করতে পারবো না। তাহলে এই প্রবলেমটা আইডেন্টিফিকেশন করার দায়িত্ব কিন্তু যারা মশা নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন তাদেরই। প্রয়োজনে আমরা সহায়তা দিতে পারি। আরেকটি কথা উনি বলেছেন যে আমি সিটি কর্পোরেশনের সাথে ওনাদের সাথে কাজ করি। আমি এমন অনেক সিদ্ধান্ত দেখাতে পারবো রিটেন আছে যেগুলো আমরা প্রস্তাব করেছিলাম, সেগুলোর বাস্তবায়ন হয়নি। আপনি চাইলে প্রোগ্রামের শেষে আমি রিটেন দেখাতে পারবো আমাদের যেই কথা আমরা বলেছিলাম বা যে সিদ্ধান্ত আমরা দিয়েছিলাম রিটেন আছে, সেই সিদ্ধান্তটি বাস্তবায়ন হয়নি, সেরকম আমার কাছে কিন্তু আছে। তাহলে আমরা কি সঠিকভাবে কাজ করতে পারি? সঠিকভাবে আমাদের মত কি সঠিকভাবে প্রতিফলিত হয়? এবার আসি আপনি যে প্রশ্নটি করছিলেন যে এই যে সরকার বা রাষ্ট্র একটি জিনিস লাগবে, সেটা হচ্ছে পলিটিক্যাল স্ট্রং কমিটমেন্ট। ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য আমাদের একটি স্ট্রং পলিটিক্যাল কমিটমেন্ট লাগবে। ডেঙ্গু নিয়ন্ত্রণ একটা চ্যালেঞ্জ, এটা কিন্তু একটা জব না, এটা চাকরি না। যখন সিটি কর্পোরেশনের কোনো চিফ হেলথ অফিসার এটাকে চাকরি মনে করবে, তখন এটা নিয়ন্ত্রণ হবে না। এবং তা কেন, সিটি কর্পোরেশনের যারাই দায়িত্বে আছে সেটি মেয়রও যদি মনে করেন যে আমি চাকরি, যদি মনে করেন এটা একটা জব বা চাকরি, তখন হবে না। এটাকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে, এটিকে একটি সেবা হিসেবে নিতে হবে, এবং এটিকে একটি স্ট্রং পলিটিক্যাল কমিটমেন্টের জায়গায় যেতে হবে। আমাদের সময় একেবারে কম, স্যারের কাছে শুধু জানবো যে ডেঙ্গুর টিকা নিয়ে কি কোনো স্যার আপডেট আছে কিনা, বা এটিকে আসলে আদৌ আমাদের জন্য, এটা আসলে গবেষণা পর্যায়ে 2টি ভ্যাকসিন অলরেডি এটা অ্যাডভোকেট করা হয়, কিন্তু একটু সব মাস মিডিয়ার জন্য ইউটিলাইজেশনের জন্য না, কিন্তু সিলেক্টিভ ফর্মে কোনো কোনো দেশে এটা অ্যাডভোকেট, কিন্তু আমরা এখনো এটা সেই মার্কেটে পর্যায়ে নেই। তো এখন পর্যন্ত আমাদের এই আমি বলবো যে মানুষের সচেতনতা, ভেক্টরকে টার্গেট করা এবং সারা বছর এটা নিয়ে কাজ করা, এটাই হবে প্রিভেনশনের মেইন পার্ট। স্যার ধন্যবাদ। স্যারের কাছে জানবো যে জনগণের প্রসঙ্গ বাদে আপনার অভিজ্ঞতা থেকে বর্তমান প্রশাসনে যারা কাজ করছেন অধিদপ্তরে, তাদেরকে আপনি কোন দিকে ফোকাস করতে বলবেন?
অবশ্যই আমরা বলবো যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। অবশ্যই প্রিভেন্টিভ সাইডটাতে জোর দিতে হবে, এবং প্রিভেন্টিভ সাইডে জোর দিতে হলে প্রথমে হলো যে জনগণকে সম্পৃক্ত করতে হবে, অর্থাৎ প্রচারণা করে মানুষকে উদ্বুদ্ধ করা যে যার যার নিজের বাড়িঘর যদি পরিচ্ছন্ন রাখে, কোথাও পানি যদি জমতে না দেয়, বাচ্চা শিশুরা যারা বাড়িতে। কিন্তু স্যার আমি যদি একটু অন্যদিকে বলি যে এই যে নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে আমরা যে কীটনাশক ব্যবহার করি এবং সারা পৃথিবীতে যে আসলে বিটিআই ব্যাকটেরিয়ার কথা বলা হয়, সেটি আসলে আপনারা কতটা করে আসছেন? আমাদের কীটনাশক কিন্তু সবসময় আমরা যে প্রয়োগ যেগুলো করছি সেগুলো আন্তর্জাতিক মানেরই সবগুলো প্রয়োগ করা হয়, কিন্তু পদ্ধতিগত দিক থেকে সেটি বেটার কিনা সেগুলো 3টা ল্যাবে পরীক্ষা করে তারপরে কিন্তু মাঠ পর্যায়ে প্রয়োগ করা হয়। কাজে এগুলোর কার্যকারিতার ব্যাপারে কোনো সন্দেহ নাই, নাম্বার 1। নাম্বার 2 হলো যে বিটিআই এর কথা আপনি যেটা বলেছেন, বিটিআই কিন্তু প্রয়োগ করার জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, ইম্পোর্টও করা হচ্ছে। আমি যেটা খবর নিয়েছি যে ইম্পোর্ট করা হলে পরে তারপরে এটা আপনার মাঠ পর্যায়ে প্রয়োগ করা হবে। এতদিনেও হয়নি, সেটি আমাদের জন্য আসলে ভালো খবর না। বিগত অনেক বছর তো গেছে বা সারা পৃথিবীতে ব্যবহারও হচ্ছে। বিটিআই আসলে খুব বেশি একটা পুরনো কোনো প্রযুক্তি না, এটা নতুন এবং যথেষ্ট কার্যকরী এবং বায়োলজিক্যাল কন্ট্রোল করে, যেটা প্রফেসর কবিরুল বাশার বলেছেন। এটা ইম্পোর্ট করা হচ্ছে, আমি খবর নিয়েছি। এবছর থেকে হয়তো আমরা ব্যবহার করতে পারব, হয়তো এবছরই ব্যবহার করা সম্ভব হবে। আপনাকে ধন্যবাদ। আমরা একেবারে শেষ প্রশ্ন কবিরুল বাশার আপনার কাছে করতে চাই যে এই সেপ্টেম্বরে দাঁড়িয়ে আমরা একটা পরিস্থিতি দেখছি, আমাদেরকে আরও খারাপ পরিস্থিতি আসলে হতে পারে কিনা, বা এখন থেকেই মানে যখন চুপচাপ থাকে লোকজন কম মারা যায়, সেই সময় যে আমরা যেমন ঝিমিয়ে যাই, আমাদের এখন থেকে আসলে কি করা উচিত আর পরিস্থিতি বা কেমন হতে পারে? আপনি জানেন যে এখন টেলিভিশনে 1 মাস আগে আমার বক্তব্য প্রচারিত হয়েছিল এবং আমি বলেছিলাম সেপ্টেম্বরে পরিস্থিতি বেশ ভয়াবহ হবে। এখন আমি লাইভে বলছি যে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও খারাপ হবে আমাদের দেশে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমাদের কয়েকটি কাজ করতে হবে। স্পষ্টভাবে আমি বলি, এই মুহূর্তে হাসপাতালগুলোতে যে রোগীগুলো আছে তারা কোথা থেকে আক্রান্ত হয়েছে তাদের বাড়ির ঠিকানাটা সঠিক সংগ্রহ করতে হবে, এবং সেই বাড়ি ধরে হটস্পট ম্যানেজমেন্ট। 200 মিটারের বেশি এডিস মশা উড়ে সাধারণত যায় না। এই 200 মিটারের মধ্যে ফগিং করে উড়ন্ত মশাগুলোকে মৃত্যুটা নিশ্চিত করতে হবে, যেন ওই মশার মাধ্যমে নতুন মানুষ আক্রান্ত না হয়। দিস ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড হচ্ছে ব্রিডিং প্লেস ম্যানেজমেন্ট। এই কাজটাতে জনগণকে সম্পৃক্ত হতে হবে। আমি নগরবাসীকে বলবো, আপনারা সিটি কর্পোরেশন বা সরকারের দিকে তাকিয়ে না থেকে নিজের জায়গায় নিজ নিজ বাড়ির আঙিনাটুকে নিশ্চিত করেন যেন আপনার বাড়িতে এডিস মশার প্রজনন না হয়। আর আপনি বা আপনার পরিবারের কেউ যদি এই মুহূর্তে ডেঙ্গুতে বা যে কোনো জ্বরে আক্রান্ত হন, অবহেলা না করে দ্রুত পরীক্ষা করান, একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি চিকিৎসা করান, তাহলে আপনার মৃত্যুর সম্ভাবনা একদমই নেই আমি বলবো। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের 3 জনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। অবশ্যই জনগণের সম্পৃক্ততা প্রয়োজন, তাদের সচেতনতা প্রয়োজন। তারপরেও কেন স্মরণকালের ভয়াবহ আক্রান্তের ঘটনা ঘটলো, মৃত্যুর ঘটনা ঘটলো, এবছরও একই দিকে আসলে আমরা হাঁটছি, কেন আসলে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, সেই কেনর উত্তর আমাদেরকে আসলে বের করতে হবে, এবং সেই জায়গা থেকে যদি আমরা কাজ শুরু করতে পারি, পরিস্থিতি হয়তো বদলেও যেতে পারে বা নিয়ন্ত্রণে আসতে পারে ডেঙ্গু। আমরা সেই প্রত্যাশায় রইলাম এবং আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবে। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।